দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হয়নি। দেখো এখন ঠিক আছে, চলো। আচ্ছা, আমাদের এই শনিবার সকালে যে ক্লাসটা, আমরা না সবসময় নতুন জিনিস পড়বো, মানে যে জিনিসগুলো তোমার বিএসসি তে টাচই হয়নি আর কি, সেরকম জিনিস। ঠিক আছে, এটা বেশ ভালো একটা সময়, বেশ যত্ন করে সুন্দর করে আমরা এই জিনিসটা পড়বো। তাতে তুমি দেখবে প্রত্যেক শনিবার সকালে আমাদের এখন প্রথম 6টা ক্লাস বেসিক্যালি গ্রুপ থিওরি ক্লাস রাখা আছে। এবার চেষ্টা করবো 6টা ক্লাসে কিন্তু না হয় হয়তো 1টা 2টো ক্লাস আরো এক্সট্রা লাগতে পারে, সেটা অন্য একটা এক্সট্রা টাইম দিয়ে জাস্ট গ্রুপ থিওরিটা, যেটা নেট বা গেটের জন্য যতখানি পোর্শন লাগে আমাদের, সেই পার্টটা আমরা করে নেবো। গ্রুপ থিওরি এমনি একটা বিশাল বড় সাবজেক্ট, গ্রুপ থিওরি এবং গ্রুপ থিওরি অ্যান্ড সিমেট্রি, যার ভীষণ ইম্পর্টেন্স আছে। এবং ফিজিক্যাল, ইনঅর্গানিক এবং অর্গানিক, এই 3টে কেমিস্ট্রি ডিসিপ্লিনেই কিন্তু গ্রুপ থিওরি এবং সিমেট্রি কনসেপ্টটা লাগে। তো আমরা ফিজিক্যাল কেমিস্ট্রির লোক হিসেবে আমাদের যে কাজটা দরকার সেটা হচ্ছে তোমার গ্রুপ থিওরি বা সিমেট্রির যে প্রিন্সিপালস যেগুলো আছে, সেই প্রিন্সিপালস জায়গাগুলোকে বলা, আর ফিজিক্যাল কেমিস্ট্রি তার যে অ্যাপ্লিকেশনস গুলোকে দেখা, মানে স্পেকট্রোস্কোপিতে মূলত তার অ্যাপ্লিকেশনস আছে সেগুলোকে দেখা। অর্গানিকের যে সিমেট্রি এবং তার সঙ্গে পয়েন্ট গ্রুপের যে ব্যাপারগুলো, সেগুলো তুমি অলরেডি জেনেছো, আগে থেকেই জানো। হ্যাঁ, সেগুলো কিছু আলোচনার ব্যাপার আছে, পার্টিকুলার পেরিসাইক্লিক রিয়াকশন বা ইত্যাদির ক্ষেত্রে গ্রুপ থিওরি কেমন করে ব্যবহৃত হবে। আর ইনঅর্গানিকে তো ক্রিস্টাল ফিল্ড থিওরি, সলিডের গ্রুপ ইত্যাদির ক্ষেত্রে তুমি এগুলো তোমার গ্রুপ থিওরিটা কেমন করে কাজে লাগাবে। সেখানে গ্রুপ থিওরি সাবজেক্টটা হিউজ, সেটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে ইউজুয়ালি থাকে না, দু একটা জায়গায় যাদবপুরে সামান্য আছে, এখন যে নতুন সিলেবাস আসছে তাতে কিছুটা আছে। আদারওয়াইজ এমনি এটা তোমার কি বলবো, মানে সর্বত্র যে আছে সেরকম নয়। কিন্তু এমএসসি তে সর্বত্র এটা পড়তে হবে, মানে এমএসসি ওয়ানে যেখানে বেসিক কেমিস্ট্রিতে পড়ানো হয়, মানে সেমিস্টার ওয়ান সেমিস্টার টুতে, সেখানে কোথাও ফিজিক্যাল কেমিস্ট্রির লোকেরা, কোথাও ইনঅর্গানিক কেমিস্ট্রির লোকেরা গ্রুপ থিওরি বেসিক ব্যাপারটা পড়ায়। স্পেশালাইজেশনে গ্রুপ থিওরি আবার ডিটেলে আছে। তো আমরা মোটামুটি একটা ব্যালেন্স করে চলবো, যাতে করে ইউনিভার্সিটি এক্সামের জন্য যে গ্রুপ থিওরিটা লাগে সেটাও তোমার হয়ে যাবে। আর মূলত যে জায়গাটাকে দেখা সেটা হচ্ছে নেট গেটে সমস্ত কোশ্চেন্স গুলো তুমি যেন এখান থেকে সলভ করতে পারো, সেই জায়গাটাকে জাস্ট গ্যারেন্টি করা। তোমরা এইগুলো কিন্তু দিনের পর দিনে পড়বে। হ্যাঁ, সলিড স্টেট আমরা আগের দিন যেটা পড়িয়েছিলাম, এই সলিড স্টেটে যে যে পার্টটা পড়ানো হয়েছিল, এবং তার মতো করে আমি ওই একটুখানি ডিটেলে যে সলিড স্টেট পড়িয়েছিলাম আর কি, যারা সলিড স্টেট আগে কখনো পড়োনি আর কি, তাদের তো অত কুইকলি সামারাইজ করে দিলে সেটা একটু বুঝতে অসুবিধা হয়। সেই জন্য ওই যেমন ছোট করে সামারাইজ করে সেটা তুমি দেখবেই, তার সঙ্গে সঙ্গে যেখানে ডিটেলে পড়ানো হয় 3টে লেকচার, সেটা আমি গ্রুপে দিয়েছি, সেগুলোও কিন্তু দেখবে। দিনের পর দিনে করবে, এবং যে সময় আমরা যে টপিকটাকে পুরো শেষ করছি, হ্যাঁ, সেই টপিকের টোটাল ডিসকাশন গুলো করে দেবে, যাতে করে যে টপিকটা পড়ানো হয়ে যাচ্ছে সেইখান থেকে যতগুলো কোশ্চেন পড়ে, সেই কোশ্চেন গুলো তুমি উইথ সার্টেনটি কেন করতে পারো। ঠিক আছে, তাহলে চল আমরা শুরু করি তাহলে। তাহলে আমাদের যে টপিকটা সেটার নাম দিচ্ছি গ্রুপ থিওরি অ্যান্ড সিমেট্রি। ঠিক আছে, আচ্ছা, প্রথমে সিমেট্রি নিয়ে 2-4টে কথাবার্তা বলে নেওয়া যাক, মানে একটা ইন্ট্রোডাক্টরি কিছু রিমার্কস আর কি। Symmetry is one of the most powerful concepts in chemistry. Symmetry means that a certain portion of an object looks exactly like another portion of the same object. যেমন ধরো এই যে কতগুলো কম্পাউন্ডের স্ট্রাকচার এখানে আঁকা আছে, এটা ধরো বেঞ্জিনের মতো দেখতে। এই বেঞ্জিনে ধরো তুমি এই অ্যাক্সিস বরাবর একটা প্লেন তুমি কনসিডার করো, দেখো বাঁ দিকটা যেমন দেখতে, ডান দিকটা একই রকমের দেখতে। বা এখানে হয়তো ওয়াটার মলিকুল তুমি কনসিডার করছো, সেইখানে তুমি ধরো এই যে অক্সিজেন, সেখানে একটা অ্যাক্সিস দিয়ে তুমি ঘুরিয়ে দিলে বা কোনো একটা প্লেন যখন কনসিডার করলে, দেখলে তুমি যে দুদিকটা সমান দেখতে হচ্ছে। বা এই পার্টিকুলার কেসে দেখো একটা কিউব, তার ক্ষেত্রে উপরের পার্টটা নিচের পার্টটা একদম এক্স্যাক্টলি একই রকমের দেখতে। তার মানে সিমেট্রি মিনস দ্যাট আ সার্টেন পোর্শন অফ অ্যান অবজেক্ট লুকস এক্স্যাক্টলি লাইক অ্যানাদার পোর্শন অফ দ্য সেম অবজেক্ট। ইন নেচার there is enormous examples of symmetry or so-called symmetry objects. হ্যাঁ, সিমেট্রি যে তোমার ম্যানমেড সিমেট্রি তো কিছু আছেই, কিন্তু ন্যাচারাল সিমেট্রি প্রচুর আছে। যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল,
মেনি অ্যানিমেলস হ্যাভ বাইল্যাটারাল সিমেট্রি। যেমন আমাদের হিউম্যান বডি খেয়াল করে দেখো, সে যদি ট্যারা না হয় তাহলে কিন্তু নাক বরাবর যদি তুমি কেটে ফেলো, ডান দিকে ও বাঁ দিক এক্স্যাক্টলি একই রকমের দেখতে। সেজন্য আমাদের বাইল্যাটারাল সিমেট্রি আছে। স্ট্রাকচার অফ লিভস অ্যান্ড ফ্লাওয়ার্স, বিভিন্ন ফুল এবং পাতা তাদের স্ট্রাকচার দেখবে সেখানে সাম সর্ট অফ সিমেট্রি আছে। ক্রিস্টাল স্ট্রাকচার, ক্রিস্টাল তো ন্যাচারাল অবজেক্ট, একটা ক্রিস্টাল স্ট্রাকচার তুমি দেখবে সিমেট্রি পাবে। আর সোডিয়াম ক্লোরাইড তার এফসিসি স্ট্রাকচার বা কেসিএল তার এক্সপিসি স্ট্রাকচার, সেখানে একটা সার্টেন সর্ট অফ সিমেট্রি তুমি পাবে। মানে কিউবিক ক্রিস্টালের ক্ষেত্রে 23টা সিমেট্রি এলিমেন্টস থাকে। হুম। এছাড়া প্যাটার্নস ইন নেচার, দেখবে নেচারে অনেক রকমের প্যাটার্ন তৈরি হয়, যে প্যাটার্নের মধ্যেও তুমি প্রচুর সিমেট্রি দেখতে পাবে। তবে জেব্রার যে প্যাটার্ন, বাঘের যে প্যাটার্ন, বা কোনো একটা ধরো গ্রামের দিকে হতো যে তোমার একটা পুকুরে পাঁক আছে, এবার গ্রীষ্মকালে যখন পাঁকটা শুকনো হয়ে যাচ্ছে তখন দেখবে তোমার এই হয়, মানে কিছু ফাটল তৈরি হয়, যে ফাটলগুলো যদি খেয়াল করো সেখানে দেখবে তুমি একটা পার্টিকুলার টাইপ অফ প্যাটার্ন দেখতে পাবে। তাহলে সেইগুলো সব কিছু ন্যাচারাল। দেয়ার আর সিমেট্রি ইন আর্কিটেকচারাল অবজেক্ট। এবার কিছু কিছু ম্যানমেড সিমেট্রি আছে বিভিন্ন আর্কিটেকচারাল অবজেক্টসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তোমার তাজমহল ইন আগ্রার তাজমহলে দেখবে, তুমি ছবিটা দেখলেই বুঝতে পারবে একটা সর্ট অফ সিমেট্রি আছে। টেম্পল ইন বেলুড় মঠ, বেলুড় মঠ কাছাকাছির মধ্যে যদি তুমি যাও তাহলে দেখবে যে কি সুন্দর একটা সিমেট্রি আছে। সাগার দ্য ফ্যামিলিয়া ইন বার্সেলোনা, বার্সেলোনার যে সাগার দ্য ফ্যামিলিয়া যে মন্দির, সেখানেও দেখবে ঠিক একই রকম ভাবে তোমার একটা মানে সিমেট্রি আছে। এটা ম্যানমেড, মানুষ তৈরি করেছে কিন্তু সিমেট্রিটা সুন্দরভাবে মেনটেন করে। আচ্ছা, সিমেট্রি ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আর্টস লাইক মিউজিক, painting and designing because of the need of aesthetic regularity, pleasing proportions, periodicity and harmonicity। মানে তুমি কিছুটা অ্যাবস্ট্রাকশন যে সিমেট্রি তুমি দেখতে পাবে সেটা মিউজিকের মধ্যে আছে, পেন্টিং এর মধ্যে আছে, হ্যাঁ, বিভিন্ন ডিজাইনিং এর মধ্যে আছে, হ্যাঁ, কারণ তাহলে নাকি দেখতে ভালো লাগে, হ্যাঁ, এগুলো থাকে মানে অ্যাস্থেটিক রেগুলারিটি, প্লিজিং প্রপোর্শন, পিরিয়ডিসিটি এবং হারমোনিসিটির জন্যও কিন্তু তোমার দেখবে যে কোনো সুরে, হ্যাঁ, বা ছবিতে সে সিমেট্রি কিন্তু থাকে। সিমেট্রি প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন কোয়ান্টাম মেকানিক্স অ্যান্ড স্পেকট্রোস্কোপি, হ্যাঁ, সাম কাইন্ড অফ অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক রিয়াকশনস, মলিকুলার অরবিটাল থিওরি, ক্রিস্টাল ফিল্ড থিওরি, লিগ্যান্ড ফিল্ড থিওরি, ক্রিস্টালোগ্রাফি এক্সেট্রা। এই সব জায়গায় কিন্তু সিমেট্রি একটা ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করে। সিমেট্রি ক্যান বি প্রেজেন্ট ইন ম্যাথমেটিক্যাল আইডেন্টিটিস অলসো। যেমন ধরো রামানুজমের এই বিখ্যাত আইডেন্টিটি রুট ওভার অফ আলফা ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার বাই e টু দি পাওয়ার আলফা এক্স প্লাস e টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স ডিএক্স ইকুয়াল টু, এই আলফার যদি বিটা দিয়ে সাবস্টিটিউট করে দাও, হ্যাঁ, তাহলেও তুমি দেখতে পাচ্ছ যে এই যেটা হচ্ছে যে মানে আলফা ইকুয়াল টু বিটা হলে এই দুটো তো সমান হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আলফা বিটা যদি পাই হয়ে যায় তাহলেও দেখা যাচ্ছে যে এই বাঁ দিক আর ডান দিক সমান হয়ে যাচ্ছে। তাই এটা এই ছবিটা দেখেই তুমি বুঝতে পারছো, স্ট্রাকচারটা দেখেই বুঝতে পারছো এখানে সিমেট্রি কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। কোয়ান্টাম মেকানিক্সে ধরে জ্যাকোবি আইডেন্টিটি, সেটা কমিউটেশন রিলেশনে তুমি দেখেছো, এ বিসি কমিউটেটর তার কমিউটেটর, বি সিএ কমিউটেটর তার কমিউটেটর, এ এবি কমিউটেটর কমিউটেটর তাকে ইকুয়াল টু 0, মানে একটা এ বিসি বিসিএ সিএবি মানে পরপর করে যাচ্ছে ইকুয়াল টু 0 হয়ে যায়। আচ্ছা, অপারেটর অ্যালজেব্রাতে ধরো তুমি যদি এলএক্স অপারেটরটা দেখো, ওয়াই পিজেড মাইনাস জেড পিওয়াই, এল ওয়াই হলে জেড পিএক্স মাইনাস এক্স পিজেড, এল জেড হলে তোমার এক্স পিওয়াই মাইনাস ওয়াই পিএক্স। দেখো এই যে এ বি সি এমন হয় তুমি ভাবছো, মানে মানে এক্স ওয়াই জেড তুমি ভাবছো, মানে যখন এল এক্স বলছো ওয়াই পিজেড মাইনাস জেড পিওয়াই, এল ওয়াই ভাবলে জেড পিএক্স মাইনাস এক্স পিজেড, আর এল জেড ভাবলে এক্স পিওয়াই ওয়াই পিএক্স। আর এখানে যখন তুমি দেখো এ বি সি বিসিএ সিএবি, মানে এভাবে সাইক্লিক্যালি দেখো, এগুলো এগুলো পরিষ্কার দেখতে বোঝা গেছে একটা সাম কাইন্ড অফ সিমেট্রি আছে, এবং সিমেট্রি থাকার জন্য ফর্মুলা থেকে মনে রাখা বা মুখস্থ করা কিন্তু অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, সিমেট্রি মে বি প্রেজেন্ট ইভেন ইন ইকুয়েশনস অফ ফিজিক্যাল সায়েন্স, যেমন ধরো ম্যাক্সওয়েলস ইকুয়েশনস অফ ইলেকট্রো ডায়নামিক্স, সেখানে দেখো এই যে তোমার ডাইভারজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড আর ডাইভারজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড দুটোই কিন্তু তোমার করসপন্ডিং 0 হয়ে যাচ্ছে। আর কার্ল অফ ইলেকট্রিক ফিল্ড এবং কার্ল অফ ম্যাগনেটিক ফিল্ড যদি তুমি দেখো, তাহলে দেখো সব একই রকমের দেখতে, শুধু একটা মাইনাস সাইন একটা প্লাস সাইন। আসলে এই মাইনাস সাইন প্লাস সাইনটা বেসিক্যালি এই দুটো যখন এক্স্যাক্টলি সমান, এটা প্রায় একই রকমের দেখতে, একটা সাইনের তফাৎ আছে। এই সাইনের তফাৎটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আসলে যেটা হয় তোমার দেখবে সিঙ্গেল ইলেকট্রিক চার্জ এক্সিস্ট করে কিন্তু সিঙ্গেল ম্যাগনেটিক চার্জ এক্সিস্ট করে না। সেখানে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড তুমি পাশাপাশি একই রকমভাবে ব্যবহার করছো বটে, কিন্তু তাদের মধ্যে কোথাও একটা ডিফারেন্স আছে। সিঙ্গেল ইলেকট্রিক চার্জ এক্সিস্ট করে কিন্তু সিঙ্গেল ম্যাগনেটিক চার্জ ম্যাগনেটিক পোল এক্সিস্ট করে না। হ্যাঁ, সেই জন্য কোথাও একটা তো সিমেট্রি ব্রেক থাকবে, এখানে এই প্লাস আর মাইনাস এটা দিয়ে তার সিমেট্রি ব্রেকটা তুমি বুঝতে পারছো।
এটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইকুয়েশন অফ ইলেকট্রো ডায়নামিক্স আর কি, এইটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, বিজ্ঞানী হারম্যান ওয়েল একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট করেছিলেন, সিমেট্রি অ্যাজ ওয়াইড or as narrow as you may define its meaning is one idea by which man through the ages has tried to comprehend and create order, beauty and perfection. মানে সিমেট্রি যে ইম্পর্টেন্সটা, সেই সিমেট্রি ইম্পর্টেন্সটা হারম্যান ওয়েল তার গ্রুপ থিওরির অসাধারণ ভালো বই, সেইখানে এই করসপন্ডিং কোটেশনটা দেওয়া থাকে। আচ্ছা, এবার আমরা যখন সিমেট্রি নিয়ে কথাবার্তা বলবো, তার সঙ্গে সঙ্গে একটা জিনিস আমরা মিস করে গেছি যে, ঠিক আছে, সিমেট্রিটা সার্টেনলি ইম্পর্টেন্ট, কিন্তু ল্যাক অফ সিমেট্রি সেটা আরো ইম্পর্টেন্ট। সবকিছু কিন্তু একদম সিমেট্রি হতো, অনেক প্রপার্টি তুমি দেখতে পেতে না, কিন্তু ল্যাক অফ সিমেট্রিটা সেটা তোমার ইকুয়াল ইম্পর্টেন্ট বা ইভেন মোর ইম্পর্টেন্ট, সেটা তোমাদের দেখতে হবে। ধরো অ্যাজ ফর এক্সাম্পল কোন একটা স্ফেরিক্যাল টপ মলিকুল তুমি কনসিডার করছো, CCl4 SF6 এক্সেট্রা, এক্ষেত্রে দারুণ সিমেট্রি আছে, দারুণ সিমেট্রি থাকার জন্য সে কিন্তু মাইক্রোওয়েভে অ্যাক্টিভ হচ্ছে না, কিন্তু সিমেট্রির একটুখানি তুমি ব্রেক করে দাও, তুমি সেটা মানে স্ফেরিক্যাল টপ থেকে তুমি সিমেট্রিক টপ বা অ্যাসিমেট্রিক টপ ইত্যাদি চলে যাও, তখন দেখবে সে মাইক্রোওয়েভ অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। কারণ কি, যে মোর সিমেট্রি থেকে তুমি লেস সিমেট্রিতে এসে পৌঁছাচ্ছ। এখানে বলা হচ্ছে সিমেট্রি ইজ ইম্পর্টেন্ট বাট ল্যাক অফ সিমেট্রি মে বি ইভেন মোর ইম্পর্টেন্ট। ইন ম্যাক্সওয়েলস ইকুয়েশনস, দেখো এখানে এই যে 3 নম্বর এবং 4 নম্বর এই যে ইকুয়েশনটা, ম্যাক্সওয়েল ইকুয়েশনে there is a lack of symmetry which has a great importance. This signifies that electric monopole exists but magnetic monopole does not exist, যেটা আমি একটু আগে বলে গেলাম। আর asymmetric synthesis one of the important organic synthesis, যেখানে one enantiomer can be of good use whereas the other one may be poisonous, এবং সেই জন্য তুমি একটা পার্টিকুলার এনানসিওমারকে তুমি অ্যাকচুয়ালি তৈরি করছো, এটাকে অ্যাসিমেট্রিক সিনথেসিস বলা হচ্ছে। তো দেখো যে এমনি অ্যাপারেন্টলি দেখে, মানে এমনি ব্যাপারটা কি, এনানসিওমার মানে তো বেসিক্যালি তাদের স্ট্রাকচার বাইরে থেকে তাদেরকে দেখতে এক্স্যাক্টলি একই রকম বলে যে একে অপরটা এনানসিওমার, কিন্তু তবু সে কি করে, একটা প্লেন পোলারাইজ লাইটকে কেউ ডান দিকে ঘোরায়, কেউ বাঁ দিকে ঘোরায়, এবং নেচারে কেউ একজন তৈরি হয়, কেউ একজন তৈরি হয় না, বা দুজনের মধ্যে কেউ অ্যাকচুয়ালি শরীরের পক্ষে খুব হেল্পফুল, একজন হচ্ছে পয়জনার, তাকে ল্যাক অফ সিমেট্রি কিন্তু এখানে তাকে ইম্পর্টেন্ট রোল প্লে করছে। রাশিয়ান গ্রেট কম্পোজার ইগর স্ট্রাভিন্সকি একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট করেছিলেন, সেটা হচ্ছে এই, টু বি পারফেক্টলি সিমেট্রিক্যাল ইজ টু বি পারফেক্টলি ডেড। যদি পারফেক্টলি সিমেট্রিক্যাল হও, তাহলে দেখবে তুমি মানে পারফেক্টলি ডেড, অর্থাৎ সেখান থেকে কোনো বিউটি বেরিয়ে আসবে না। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে পারফেক্ট কি এটা লিখেছি, মানে এটা কিছু একটা ভুল লিখেছি, এটা মানে এটা হচ্ছে, যেটা ব্যাপার হচ্ছে যে তোমার মানে একটা প্রপোর্শনেট ব্লেন্ডিং অফ সিমেট্রি এন্ড অ্যাসিমেট্রি ক্যান বি অফ গ্রেট ইউজ। মানে এটা ইম্পর্টেন্ট যে শুধু সিমেট্রি সেটাও বড় কথা নয়, শুধু অ্যাসিমেট্রি হলেও লাইফ অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। যে কোনো ক্ষেত্রে যেটা হবে, একটা পারফেক্ট ব্লেন্ডিং দরকার, পারফেক্ট হবে এটা, পারফেক্ট অ্যান্ড প্রপোর্শনেট ব্লেন্ডিং। পারফেক্ট অর প্রপোর্শনেট ব্লেন্ডিং বিটুইন সিমেট্রি এন্ড অ্যাসিমেট্রি, যেটা অ্যাকচুয়ালি তোমার ইম্পর্টেন্ট। পারফেক্ট অর প্রপোর্শনাল ব্লেন্ডিং অফ সিমেট্রি অ্যান্ড অ্যাসিমেট্রি, যেটা অ্যাকচুয়ালি তোমার ইম্পর্টেন্ট। আচ্ছা, রোয়াল্ড হফম্যান নোবেল লরিয়েট, তার একটা ইম্পর্টেন্ট কোটেশন দিয়ে আমরা ইন্ট্রোডাকশনটাকে শেষ করবো, সেটা হচ্ছে, সিমেট্রি ইজ বিউটিফুল ইন এ সিম্পল ওয়ে, সিমেট্রি এলিসিটস এ সেন্স অফ পিস, রিপোজ অ্যান্ড স্টেবিলিটি, বাট ইটস রিয়েলি asymmetry that's interesting. In asymmetry, there is variety of tension and richness. Asymmetry without an linking of order is chaos. Whatever beauty is, the tense edge of symmetry and asymmetry contribute to it. মানে যেটা আমি বিউটি বলি, সেখানে কিন্তু দেখবে তোমার সিমেট্রি এবং অ্যাসিমেট্রি একটা পারফেক্ট ব্লেন্ডিং থাকে। দেখবে একজন মানে দেখবে, আমি ধরো একজন কোনো একটা মহিলা, সে দেখবে যখন এমনি সে সুন্দর, একদম পারফেক্ট একটা সিমেট্রি আছে। এবারে দেখবে যেটা করা হলো যে সে ফিতেটা একদম মাঝখান দিয়ে কেটে তার যে ন্যাচারাল বাইলেটারাল সিমেট্রি ছিল, সেই সিমেট্রিটা সে না রেখে দেখবে মাথার একটা সাইড দিয়ে আঁচড়াচ্ছে সে।
একটু সাইড দিয়ে কাজে লাগছে, দেখো একটুখানি সিমেট্রিটা একটুখানি বেক করে দিল, তাকে আরো সুন্দর দেখতে লেগে গেল। বা ধরো সে একদম সুন্দর তার মুখ, এবারে সে কি করলো, গালের কোন একটা দিকে হ্যাঁ একটা ছোট্ট তিল জাস্ট তার আছে, দেখো সে হচ্ছে তার সিমেট্রিটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। হুম, মানে ব্যাপারটা হচ্ছে কি যে তোমার একটা পারফেক্টলি সিমেট্রিক, সেইখানে যে সাটেল খুব সামান্য তুমি যখন ইমপারফেকশন এনে দিচ্ছ আর কি, সামান্য ইমপারফেকশন এনে দিলে কিন্তু দেখা যাচ্ছে কি সিমেট্রিটা মানে বিউটিটা আরো বেড়ে যাচ্ছে আর কি। এখানে রোয়াল্ড হফম্যান নোবেল দিয়ে তিনি ওই জন্য খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট বলছে যে হ্যাঁ, মানে এটা হচ্ছে যে হোয়াট এভার বিউটি ইজ দ্য টেন্স এজ অফ সিমেট্রি অ্যান্ড অ্যাসিমেট্রি কন্ট্রিবিউট টু ইট। মানে বিউটি সেখানে কিন্তু সিমেট্রি এবং অ্যাসিমেট্রি তাদের কিন্তু একটা 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 একদমই একদম টান টান যেটা মানে তাদের একদম মানে প্রপোর্শনের আর কি, প্রপোর্শনটা সেটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ছে আর কি। তা দেখো এই হচ্ছে আমাদের গ্রুপ থিওরি বা সিমেট্রি সংখ্যা। তো মূলত সিমেট্রি নিয়ে কথাবার্তা বললাম, সিমেট্রি নিয়ে জাস্ট বেসিক কিছু ইন্ট্রোডাক্টরি রিমার্কস আমরা এখানে করলাম। এবং দেখো এইখানে যেগুলো বলেছি সবটাই কিন্তু সিমেট্রি রিলেটেড, মানে এখানে আমার সিমেট্রিটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। এবং আমাদের সায়েন্সে এবং নেচারে সিমেট্রিটা কোথায় কিরকম ভাবে আছে, এবং জাস্ট সিম্পল ম্যাথামেটিক্স থেকে শুরু করে বায়োলজিক্যাল অবজেক্ট পর্যন্ত, ম্যানমেড থেকে ন্যাচারাল অবজেক্ট পর্যন্ত সর্বত্রই যে সিমেট্রিটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে একটা প্রপোর্শনাল ল্যাক অফ সিমেট্রি যে ইম্পর্টেন্ট আর কি, সেইটা আমরা জাস্ট একটুখানি বোঝানোর চেষ্টা করছি ইন্ট্রোডাকশন। আচ্ছা, এবারে গ্রুপ থিওরি জিনিসটা কি? আমাদের সিমেট্রি অ্যান্ড গ্রুপ থিওরি দেখতে হবে, তাহলে গ্রুপ থিওরি জিনিসটা কি? এই সিমেট্রিটাকে ম্যাথামেটিক্যালি বুঝতে হবে একটা সায়েন্স দিয়ে, যেটা বেসিক্যালি তোমার গ্রুপ থিওরি। দ্য গ্রুপ থিওরি বলা হচ্ছে দ্য সিস্টেমেটিক ডিসকাশনস অফ সিমেট্রি ইজ কল্ড দ্য গ্রুপ থিওরি। দ্য সিস্টেমেটিক ডিসকাশনস অফ সিমেট্রি ইজ কল্ড দ্য গ্রুপ থিওরি। This theory gives a simple and direct method for arriving at useful conclusions with minimum calculations regarding the geometry and structure of the molecule. তাহলে যে গ্রুপ থিওরি gives a simple and direct method for arriving at useful conclusions with minimum calculation regarding the geometry and structure of the molecule. তুমি ধরো এই ধরো কোয়ান্টাম মেকানিক্স করছো, কোয়ান্টাম মেকানিক্স করে ইন প্রিন্সিপাল তুমি সবকিছু পেতে পারো, ঠিক আছে? এবারে কোয়ান্টাম মেকানিক্স থেকে তুমি সিমেট্রি বা গ্রুপ থিওরি কনসেপ্টটাকে কাজে না লাগাও, দেখা যাবে যে তোমাকে রোবাস্ট ক্যালকুলেশন করতে হবে, যেটা অনেক টাইম কনজিউমিং, এবং এবং তার সাথে যেটা হবে যে আম, মানে তোমাকে অনেকটা কাঠখড় পোড়াতে হচ্ছে, অনেকটা বেশি পরিশ্রম করতে হচ্ছে, ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড, তুমি যদি সিমেট্রি এবং গ্রুপ থিওরিটাকে প্রপারলি কাজে লাগা, তাহলে দেখবে তোমার ক্যালকুলেশনটা কত সহজ হয়ে যাচ্ছে, কত অল্প ক্যালকুলেশন করে হ্যাঁ তুমি কিন্তু এক্সাক্ট রেজাল্টে পৌঁছে যেতে পারছো। সিমেট্রি টুগেদার উইথ গ্রুপ থিওরি can give qualitative answers of many questions, but for exact quantitative results, one needs to measure experimentally or to calculate using quantum mechanical principle. ধরো as for example, তুমি কোনো একটা সেন্ট্রোসিমেট্রিক মলিকুল কনসিডার করছো, ধরো কার্বন ডাইঅক্সাইড, সেই যে আইআরে ইনঅ্যাক্টিভ এবং রামানে অ্যাক্টিভ হবে, সেটা কিন্তু কোনো অঙ্ক টঙ্ক না করছে, যা গ্রুপ থিওরিটিক্যাল প্রিন্সিপাল দিয়েই কিন্তু আমরা বলে ফেলতে পারছি। হ্যাঁ, যেটাকে বলা হয় মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল, সেই মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপালটা কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যেতে পারো, ঠিক আছে? বা এই যে তোমার স্ফেরিক্যাল টপ মলিকুল, সেটাকে মাইক্রোওয়েভ ইনঅ্যাক্টিভ হবে, কোনো ক্যালকুলেশন না করেই তুমি যা সিমেট্রি দেখেই কিন্তু বলে ফেলতে পারো, ঠিক আছে? সেই জন্য এই যে তোমাকে কোয়ালিটেটিভ অ্যান্সার অনেক সময় গ্রুপ থিওরি বা সিমেট্রি থেকে তুমি পেয়ে যাবে, কিন্তু কোয়ান্টিটেটিভ কোনো একটা রেজাল্ট যদি বের করতে হয়, তাহলে ইন্টেন্সিটিটা এক্স্যাক্টলি কত হবে তুমি জানতে চাইছো হয়তো, ঠিক আছে? কোনো একটা পার্টিকুলার ট্রানজিশন অ্যালাউড হলো, কিন্তু সেই ট্রানজিশনের করসপন্ডিং ইন্টেন্সিটিটা কি হবে সেইগুলো যদি তোমাকে ডিটেলে জানতে হয়, তাহলে কিন্তু তোমাকে ওই কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন করতে হবে, বা যেখানে এক্সপেরিমেন্ট করা সম্ভব সেই এক্সপেরিমেন্টটাকে করতে হবে। আচ্ছা, সিমেট্রি অ্যান্ড গ্রুপ থিওরি ক্যান গিভ এ কমপ্লিট অ্যান্ড রিগোরাস অ্যান্সার টু দ্য কোশ্চেন্স হোয়াট ইজ পসিবল অ্যান্ড হোয়াট ইজ ইম্পসিবল। মানে কোনটা সম্ভব কোনটা অসম্ভব সেইটা কিন্তু তোমার গ্রুপ থিওরি বা সিমেট্রি সেই উত্তরটা দিতে পারে। দে ক্যানট হাউএভার টেল আস হাউ লাইকলি ইট ইজ দ্যাট দ্য পসিবল থিংস উইল অ্যাকচুয়ালি টেক প্লেস। মানে এটা কিন্তু কোয়ান্টিটেটিভলি যদি তুমি বের করতে চাও, তাহলে কিন্তু গ্রুপ থিওরি বা সিমেট্রি দিয়ে তোমার হবে না, তখন তোমাকে ক্যালকুলেশন করতে হবে, এক্সপেরিমেন্টালি মেজারমেন্ট করতে হবে। যেটা বলছিলাম যে হয়তো স্পেকট্রোস্কোপিতে কোনো একটা পার্টিকুলার ট্রানজিশন অ্যালাউড হলো, কোনো একটা পার্টিকুলার ট্রানজিশন অ্যালাউড হলো না, যেটাকে সিলেকশন রুল বলে, সেটা তুমি সিমেট্রি বা গ্রুপ থিওরি থেকে পেয়ে যাবে। কিন্তু যেটা অ্যালাউড হলো তার করসপন্ডিং হয়তো দেখো 4টে ট্রানজিশন হয়তো অ্যালাউড, কিন্তু 4টে ট্রানজিশনের মধ্যে কোনটার ইন্টেন্সিটি বেশি, কোনটা ইন্টেন্সিটি কম, এবং এক্স্যাক্টলি ইন্টেন্সিটি কতটা হবে, এইগুলো যদি তোমাকে জানতে হয়, তাহলে তুমি দেখছো যে সেটা সবসময় কিন্তু
ওই গ্রুপ থিওরি বা সিমেট্রি থেকে পাওয়া যাবে না, তখন তোমাকে কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশনটা করতে হবে। আচ্ছা, এই হচ্ছে গ্রুপ থিওরি নিয়ে কিছু কথাবার্তা বলো, এবং গ্রুপ থিওরির সাথে সিমেট্রিক কানেকশন যেটা সেটা আমরা বলবো। আচ্ছা, এবারে মানে এই যে বেসিক ইন্ট্রোডাকশনটা দেওয়া হলো সিমেট্রিক গ্রুপ থিওরি, সিমেট্রি আলাদা করে, গ্রুপ থিওরি আলাদা করে, সিমেট্রি অ্যান্ড গ্রুপ থিওরি, এই যে এইগুলোর উপরে বেস করে আমাকে জাস্ট বেশ কিছু মানে করতে হবে, মানে বেশ কিছু টপিক কভার করতে হবে। তাহলে কি কি জিনিস আমি কভার করবো দেখো, সেটা মোটামুটি একটা সিলেবাস যেটা স্ট্যান্ডার্ড থাকে তার একটা গাইডলাইন বলে দেওয়া হয়েছে। যে অ্যাবস্ট্রাক্ট গ্রুপ থিওরি, সেটা আমাদের একটু পড়তে হবে। বেসিক ডিসকাশনস অন সিমেট্রি, সিমেট্রি এলিমেন্ট, সিমেট্রি অপারেশনস, পয়েন্ট গ্রুপ এক্সেট্রা, এগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে। সিমেট্রি পয়েন্ট গ্রুপ, হ্যাঁ, এইটা একটুখানি তোমার জানতে হচ্ছে। ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ সিমেট্রি অপারেশনস, এটা তোমাদের জানতে হবে। রিডিউসিবল অ্যান্ড ইররিডিউসিবল রিপ্রেজেন্টেশন খুব দরকার। গ্রেট অর্থোগোনালিটি থিওরেম অ্যান্ড কনস্ট্রাকশন অফ ক্যারেক্টার টেবিল। গ্রেট অর্থোগোনালিটি থিওরেম কনসিকুয়েন্স বলে সেখান থেকে কনস্ট্রাকশন অফ ক্যারেক্টার টেবিল সেটাকে বুঝতে হবে। গ্রুপ থিওরি অ্যান্ড কোয়ান্টাম মেকানিক্স, সেটা এখানে বুঝতে হবে। আর ইউজিং ক্যারেক্টার টেবিল তোমাকে এই মলিকুলার ভাইব্রেশন, হাইব্রিডাইজেশন, মলিকুলার অরবিটাল থিওরি, সিমেট্রি অ্যাডাপ্টার লিনিয়ার কম্বিনেশন, ইউভি স্পেকট্রোস্কোপি, ক্রিস্টাল ফিল্ড থিওরি, লিগ্যান্ড ফিল্ড থিওরি, অর্গানোমেটালিক, হ্যাঁ, ক্রিস্টাল স্ট্রাকচার, পেরিসাইক্লিক রিঅ্যাকশন ইত্যাদি, এইগুলো হচ্ছে গ্রুপ থিওরি ইউজ। এই ইউজগুলো তোমাকে দেখতে হবে। আমরা এই ইউজের মধ্যে এই পার্টগুলো করবো, মলিকুলার ভাইব্রেশনস করবো, হাইব্রিডাইজেশন, মলিকুলার অরবিটাল থিওরি, সিমেট্রি অ্যাডাপ্টার লিনিয়ার কম্বিনেশন, এগুলোকে বলবো। ইউভি স্পেকট্রোস্কোপি বুঝবো, কিন্তু সিএফটি, এলএফটি, অর্গানোমেটালিক বা ক্রিস্টাল স্ট্রাকচার বা পেরিসাইক্লিক রিঅ্যাকশন, এইগুলো আমাদের স্কোপের বাইরে। একটা স্ট্যান্ডার্ড বই আছে। এবারে এই ক্রিস্টাল ফিল্ড থিওরি বা লিগ্যান্ড ফিল্ড থিওরি, এগুলো তো তোমার এরা করে দেয়, ইনঅর্গানিক কেমিস্ট্রির লোকেরা করে দেয়। ক্রিস্টাল স্ট্রাকচার বা ক্রিস্টাল সিমেট্রি, সেটা একটা অন্য টাইপের সিমেট্রি, সেটা পয়েন্ট গ্রুপ সিমেট্রি থেকে একদম আলাদা, স্পেস সিমেট্রি। সেটা কিন্তু আলাদা নলেজ তোমার দরকার। পেরিসাইক্লিক রিঅ্যাকশনে কি সিমেট্রির ইউজটা, সেটা বেশি অর্গানিক কেমিস্ট্রির বিষয় আছে, সেটা অর্গানিক কেমিস্ট্রির লোকেরা তুমি এমএসসি টেমএসসি যখন পড়ছো তখন সে পড়িয়ে দিচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি ভাবে যে জিনিসগুলো আমরা কভার করতে চাইছি আর কি। ঠিক আছে, তো দেখো তাহলে এখন পর্যন্ত যা বলেছি সেই পর্যন্ত কোনো অসুবিধা আছে কিনা বলো। তাহলে আজকে আমরা মানে ইন্ট্রোডাকশনটা দিলাম। ইন্ট্রোডাকশনের পরে আমরা আজকে যেটা যেটা আজকে করবো সেটা বেসিক্যালি যে প্রথম যে টপিকটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে, অ্যাবস্ট্রাক্ট গ্রুপ থিওরি। এই অ্যাবস্ট্রাক্ট গ্রুপ থিওরিটা আজকে আমরা বুঝতে চাইছি। অ্যাবস্ট্রাক্ট গ্রুপ থিওরিটা আজকে আমরা করবো। দেখো যা বলেছি এখন পর্যন্ত, কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলে নাও। ঠিক আছে, অদ্রিজা ঠিক আছে, রাজু, হ্যাঁ স্যার, ঠিক আছে। অসীম আছিস তো? অসীম আছিস না? হ্যাঁ, অসীম আছে, দেখে গেল। অসীম কোথায় গেলি? আছি। হ্যাঁ আছিস স্যার, তো? আছি, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, আর অনিমেষ কোথায় গেলি? ঠিক আছে, বুঝতে পারা গেছে তো? মানে এটা যে অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট, সেইটার জন্য আমি একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিলাম। এই ইন্ট্রোডাকশন থেকে পরীক্ষায় কোশ্চেন পড়বে না, তুমি নিশ্চয়ই জানো। হ্যাঁ, কিন্তু একটা সাবজেক্ট যখন শুরু করা হচ্ছে, হ্যাঁ, সেটা বেসিক কিছু ইন্ট্রোডাকশন একটু জানা দরকার আছে। তার স্কোপ এবং অ্যাপ্লিকেবিলিটি সম্বন্ধে সামান্য ধারণা অন্তত তোমার থাকা দরকার আছে, সেই জন্য আমি এটা তোমাকে বললাম। ঠিক আছে? ঠিক আছে? তোমরা মানে এই আজকের ক্লাসটা এসেনশিয়ালি করবেই করবে, শনিবার সকালের ক্লাসটা। এছাড়া এই শনিবার সন্ধ্যাবেলা বা মঙ্গলবার সন্ধ্যাবেলা যে ক্লাসগুলো দেওয়া আছে আর কি, সেইগুলো যদি কোনোদিন হয়তো কোনো একটা কাজের জন্য একটা ক্লাস হয়তো তোমাকে অফ করতে হচ্ছে বাধ্য হয়ে, ক্লাসটা অফ করবেই না। যদি কখনো হয় শনিবার সকালের ক্লাসটা কোনোভাবে অফ করো না, কারণ এটা যেটা পড়ানো হবে নতুন জিনিস পড়ানো হবে। ঠিক আছে, যে জিনিস তুমি আগে পড়োনি। আর আর ওইগুলোতে মূলত দেখবে বিএসসি তে হয়তো তুমি জিনিসগুলোকে কভার টভার করেছো, সেগুলো পড়া হবে। আবার যদি আমার মনে হয় যে কোনো একটা পার্টিকুলার টপিক একটুখানি জাস্ট বলে দেওয়া দরকার, কারণ আমি ওই সময়ের মধ্যে তোমাদের যে রুটিনটা দিয়েছি আর কি, তাতে তুমি পরিষ্কার দেখবে যে ডিসেম্বরের মধ্যে টোটাল সিলেবাসটা কভার করা হয়নি। 75% মতো সিলেবাস তোমার কভার করা হয়েছে। কিন্তু বাকি যে 25% সিলেবাস, সেইটা আমি কি করবো, ওই বিএসসি ব্যাচের সাথে তোমাদের কিছু কিছু লিঙ্ক দিয়ে দেবো। হ্যাঁ, কোন জিনিসগুলো করবো সেগুলো মানে মাথায় থাকবে আমার আর কি। হ্যাঁ, তখন দেখবে তার সাথে ক্লাসগুলোকে তুমি মানে চেষ্টা করবে করে নেওয়া। তাহলে তো অনেক বেশি ক্লাস হয়ে গেলে আবার সব ক্লাসগুলো অ্যাটেন্ড করা তোমার অসুবিধা হয়ে যায়। তখন আমি তোমাকে লিঙ্ক টিঙ্ক গুলো দিয়ে দেবো, সেগুলো তুমি করে নেবে। হুম, চলো। আচ্ছা,
আমরা এবারে চলে আসছি অ্যাবস্ট্রাক্ট গ্রুপ থিওরিতে। এই অ্যাবস্ট্রাক্ট গ্রুপ থিওরিটি কিন্তু একটু ভালো করে জানবেন, যে কোনো ইন্টারভিউ থেকে শুরু করে সর্বত্র কিন্তু অ্যাবস্ট্রাক্ট গ্রুপ থিওরি থেকে প্রচুর কোশ্চেন জিজ্ঞেস করে। হ্যাঁ, বলছে প্রথমে জানতে হবে সেট কাকে বলে। এটা তুমি অঙ্কে পড়েছো, সেটা হচ্ছে এ সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। এ সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। তার মানে তোমার যে অবজেক্ট গুলো নেবে সেগুলো ওয়েল ডিফাইন্ড হতে হবে এবং ডিস্টিংক্ট হতে হবে। ঠিক আছে, এই অবজেক্ট গুলো কারা হতে পারে? অবজেক্ট গুলো কিছু নাম্বার হতে পারে, কিছু মানুষ হতে পারে, লেটার্স অর অ্যালফাবেটস হতে পারে, অন্য সেট হতে পারে, ম্যাট্রিক্স বা ভেক্টরস হতে পারে, সিমেট্রি অপারেশনস হতে পারে। আমাদের গ্রুপ থিওরি অ্যান্ড সিমেট্রি যখন পড়বো সেখানে সিমেট্রি অপারেশন গুলো বেসিক্যালি একটা সেট তৈরি অবজেক্ট হবে এইগুলো। ঠিক আছে, আর এখানে কিন্তু এই যে ওয়েল ডিফাইন্ড এবং ডিস্টিং কথাটা মানে আমি তোমার পরে বলছি, এটা কিন্তু মানে তোমার যে অবজেক্ট গুলো নেবে একটা গ্রুপের মধ্যে, সেই অবজেক্ট গুলো কিন্তু একটা একটা থেকে আলাদা হতে হবে, ডিস্টিং হতে হবে আর ওয়েল ডিফাইন হতে হবে। ওয়েল ডিফাইন মানে ধরো তুমি বললে সেট অফ ইন্টিগাস, বললে ইন্টিগারের মানে তুমি জানো, তাহলে সেট অফ ইন্টিগাস তুমি করতে পারো। কিন্তু যদি বলে সেট অফ অনেস্ট পিপল বা সেট অফ ডিজনেস্ট পিপল বা সেট অফ রিচ পিপল, সেট অফ পুয়ার পিপল, এগুলো কিন্তু ওয়েল ডিফাইন না, একটা রিলেটিভ ব্যাপার। মানে সেট অফ অনেস্ট পিপল, তাহলে অনেস্টি বলতে কি বুঝি সেটা আমি ঠিক অতটা বুঝি না, মানে সেই রেসপেক্টে সেট অফ অনেস্ট পিপল সেটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়েল ডিফাইন নয়। এটা সেই রেসপেক্টে যে ওয়েল ডিফাইনটা হওয়াটা কিন্তু এখানে খুব দরকার। ওয়েল ডিফাইন না হলে কিন্তু সেট তৈরি করবে না। আচ্ছা, জর্জ ক্যান্টর তিনি সেটকে কিভাবে ডিফাইন করছেন? এ সেট ইজ এ গ্যাদারিং টুগেদার ইন্টু এ হোল অফ definite distinct objects of our perception or of our thought which are called elements of the set। মানে যেটা আমি নর্মাল ডেফিনেশনটা বলেছি না, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড জর্জ ক্যান্টরের জাস্ট ডেফিনেশন। দেখো মূলত ওই একই কথাগুলো বলছি। আচ্ছা, এবার সেট সম্বন্ধে দু চারটা কথাবার্তা বলা। একটা হচ্ছে নাল সেট বা এমটি সেট বা ভয়েড সেট। বেসিক্যালি এরা কি? একটা সেট হ্যাভিং নো এলিমেন্ট, একটা সেট যেখানে কোনো এলিমেন্ট নাই। যেমন ধরো একবার এক্সাম্পল, আমি একটা সেট বলছি, সেট অফ অ্যালাইভ হিউম্যান বিং হ্যাভিং এজ যেটা ইকুয়াল টু 1000 ইয়ার। কোনো মানুষই নেই যে 1000 বছর বা তার থেকে বেশি বেঁচে থাকে, সেই জন্য এ সেট অফ অ্যালাইভ হিউম্যান বিংস হ্যাভিং এজ যেটা ইকুয়াল টু 100 ইয়ার্স যদি তুমি বলো, তা সেই সেটের মধ্যে কেউই থাকবে না। সেটা একটা নাল সেট দেবে বা এমটি সেট দেবে বা ভয়েড সেট দেবে। ঠিক আছে, আচ্ছা ইউনিট সেট অফ সিঙ্গেলটন কাকে বলে? এ সেট হ্যাভিং অনলি ওয়ান এলিমেন্ট। ঠিক আছে, তাহলে বললাম এ সেট অফ কারেন্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, দেশের প্রধানমন্ত্রী একজন হয়, রেসপেক্ট একটা ইউনিট সেট বা সিঙ্গেলটন, সেটা হচ্ছে তোমার বেসিক্যালি একটা সেট যেখানে একটাই এলিমেন্ট। আচ্ছা ফাইনাইট সেট হচ্ছে তোমার ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকবে, এ সেট হ্যাভিং জিরো অর ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস। এটা আর ইনফাইনাইট সেট হচ্ছে এ সেট হ্যাভিং ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস। ফাইনাইট সেট এক্সাম্পল ধরো এ উইক অর মান্থ অর ইয়ার বা দ্য এলিমেন্টস আর ডেজ, সেখানে ধরো 7 দিনে এক সপ্তাহ হয় বা 30 দিনে এক মাস হয় বা 365 দিনে এক বছর হয়, তাহলে এটা হচ্ছে তোমার ফাইনাইট ইন নাম্বার। এর সেট অফ সলিউশনস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। আর কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটোই রেট হয়, দুটোই রুট হয়, সরি দুটোই রুট হয়। সেই রেসপেক্টে কোয়াড্রেটিক ইকুয়েশন যে রুটগুলো সেটা ফাইনাইট সেট তৈরি করছে। আর এক্সাম্পল ইনফাইনাইট সেট হচ্ছে এ সেট অফ রিয়েল নাম্বার, এ সেট অফ ইন্টিজার, এ সেট অফ ন্যাচারাল নাম্বার। দেখেন ন্যাচারাল নাম্বার বা ইন্টিজার বা রিয়েল নাম্বার তাদের শেষ নেই, সেই জন্য এর একটা ইনফাইনাইট সেট তোমার তৈরি করবে। আচ্ছা নেক্সট আছে অর্ডার আর কার্ডিনাল নাম্বার বলে একটা কথা আছে। দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ এ ফাইনাইট সেট তাকে বলা হয় অর্ডার অর কার্ডিনাল নাম্বার। এ সেট অফ সিমেট্রি অপারেশনস অফ এ মলিকুল বিলঙ্গিং টু সি টু ভি পয়েন্ট গ্রুপ, দ্য কার্ডিনাল নাম্বার হচ্ছে 4। তুমি দেখবে যে ধরো ওয়াটার মলিকুল অ্যাজ ফর এক্সাম্পল, তার হচ্ছে 4টে সিমেট্রি এলিমেন্টস থাকে। একটা হচ্ছে তোমার ওই C2 অ্যাক্সিসটা থাকে এটা, তারপরে হচ্ছে তোমার আইডেন্টিটি অপারেশনস থাকে, মানে বেসিক্যালি কিছুই করছো না সেইটা থাকে। আর তুমি দুটো রিফ্লেকশন প্লেন কনসিডার করছি, একটা হচ্ছে তোমার ধরো অ্যাজ এ মলিকুলার প্লেন আর তারপর পারপেন্ডিকুলার প্লেন। তার সেই রেসপেক্টে 4টে ডিস্ট্রিক্ট সিমেট্রি এলিমেন্টস আছে, তার একটা গ্রুপ তৈরি করছে, তাকে C2B পয়েন্ট গ্রুপ বলে। তার কার্ডিনাল নাম্বার হচ্ছে 4। কারণ কারণ এক্ষেত্রে নাম্বার অফ তোমার এলিমেন্ট যেটা সেটা হচ্ছে তোমার বেসিক্যালি 4। তারপর ধরো এক্স কিউব ইকুয়াল টু 1, তার রুট যদি তুমি কনসিডার করো তাহলে তুমি 3টে রুট পাবে, 1 ওমেগা আর ওমেগা স্কয়ার। তার কার্ডিনাল নাম্বার হয়ে যাবে 3 এন্ড সো অন। লেখা আছে দেখো, এ সেট অফ সলিউশনস অফ কিউবিক ইকুয়েশন, তার অর্ডার হচ্ছে তোমার কার্ডিনাল নাম্বার বা অর্ডার হচ্ছে তোমার 3। নেক্সট হলো ইকুইভ্যালেন্ট সেট। টু সেটস হ্যাভিং দ্য সেম অর্ডার অর কার্ডিনাল নাম্বার তাকে বলা হয় ইকুইভ্যালেন্ট সেট।
a set of symmetry operations of H2 তার অর্ডার হচ্ছে 4, a set of solutions of quadratic equation ধরো x to the power 4 equal to 1, তারও নাম্বার অফ সলিউশনের সংখ্যা 4 যেহেতু তার কার্ডিনাল নাম্বার হচ্ছে 4, তাহলে এরা দুজন হয়ে যাবে ইকুইভ্যালেন্ট সেট। আর ইকুয়াল সেট, টু সেটস আর সেট টু বি ইকুয়াল if and only if they contain essentially the same elements। হ্যাঁ, ধরো আমি অ্যামোনিয়া আর CH_CL3 এর ক্ষেত্রে কিন্তু সিমেট্রি এলিমেন্টস গুলো আমি কনসিডার করি, তাহলে অ্যামোনিয়া সেটা C3p পয়েন্ট গ্রুপের মধ্যে পড়ে, CH_CL3 সেও C3p পয়েন্ট গ্রুপের মধ্যে পড়ে। এক্ষেত্রে যে এলিমেন্টস গুলো দরকার এখানে সেই এলিমেন্টসই আছে, বা 6টা এলিমেন্ট আর কি তোমার আছে আর কি। হ্যাঁ, সেই রেসপেক্ট এটা তোমার ইকুয়াল সেট। ঠিক আছে, এটা মানে সিমেট্রি এলিমেন্টস অফ অ্যামোনিয়া, সিমেট্রি এলিমেন্টস অফ CH_CL3 দিকে যে সেটগুলো তৈরি হচ্ছে তারা সব হচ্ছে ইকুয়াল সেট। আচ্ছা, নেক্সট চলে আসি, যখন সেট আমি বললাম তার সঙ্গে সঙ্গে আরেকটা একটা ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাথামেটিক্যাল অপারেশন। অপারেশন মানে যোগ বিয়োগ ইত্যাদি আর কি, গুণ ভাগ এইসব। তাহলে অ্যান অপারেশন ইজ অ্যান অ্যাকশন অর প্রসিডিওর হুইচ প্রডিউসেস এ নিউ ভ্যালু ফ্রম ওয়ান অর মোর ইনপুট ভ্যালুস কল অপারেন্স। মানে একটা বা দুটো ইনপুট ভ্যালু থেকে অন্য ভ্যালু পেতে গেলে কিছু একটা ম্যাথামেটিক্যাল সিম্বল বা অ্যাকশন কাজ করছে, সেটাই হচ্ছে তোমার ম্যাথামেটিক্যাল অপারেশন। আচ্ছা, ম্যাথামেটিক্যাল অপারেশন মূলত দু রকমের হয়, একটা হচ্ছে ইউনারি অপারেশন। এই ইউনারি অপারেশনটা কাজ করতে গেলে একটা এলিমেন্টের উপরে সে কাজ করতে পারে, যেমন ধরো স্কোয়ার করছো, স্কোয়ার রুট নিচ্ছ, কমপ্লেক্স কনজুগেট নিচ্ছ, ইনভার্স করছো, ট্রান্সপোজ নিচ্ছ, সেখানে একটা এলিমেন্ট হলে তুমি এই অপারেশনটার মানে বুঝতে পারবে। কিন্তু যদি যোগ বিয়োগ গুণ ভাগ করো তাহলে তোমার কি হবে, অন্তত পক্ষে দুটো ওরকম এলিমেন্টস লাগবে, নাহলে তুমি যোগের বিয়োগের গুণের ভাগের মানে বুঝতে পারবে না। নাম্বার অফ অপারেন্স যেটা বা নাম্বার অফ এলিমেন্ট যতগুলোর উপরে এই অপারেশনটা কাজ করতে পারে আর কি, সেটা যদি দুটো হয় সেটা হচ্ছে বাইনারি অপারেশন, যেমন ধরো অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তাহলে এবারে যেটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি গ্রুপ থিওরির দিকে আস্তে আস্তে যাচ্ছি। দেখো, তুমি একটা সেট বুঝেছো আর বাইনারি অপারেশন বুঝেছো, মানে অপারেশন বুঝেছো তার মধ্যে বাইনারি অপারেশনটাই আমাদের এখানে টার্গেট। একটা সেট বুঝেছো, নন এমটি সেট বুঝেছো যেখানে তোমার নাল সেট নয় আর কি, মানে এলিমেন্টস আছে, আর বাইনারি অপারেশন বুঝেছো। হ্যাঁ, আর একটা নন এমটি সেট তুমি এস দিয়ে নাম দিচ্ছ, আর স্টারটা তোমার বাইনারি অপারেশন, সেই স্টারটা তোমার যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, গুণ হতে পারে, ভাগ হতে পারে। মূলত যোগ আর গুণ এই দুটি আমরা মূলত কনসিডার করবো। ঠিক আছে, বাইনারি অপারেশন। হ্যাঁ, বলছিলাম যে এস হচ্ছে একটা নন এমটি সেট, আর স্টারটা হচ্ছে বাইনারি অপারেশন, স্টারটা যোগ হতে পারে, গুণ হতে পারে, এই দুটোই মূলত আমরা ভাববো। আচ্ছা, এই নন এমটি সেট যে বাইনারি অপারেশন ফর্মস অ্যান অ্যালজেব্রিক স্ট্রাকচার। এই যে এস এবং স্টার মিলে একটা জিনিস তুমি অঙ্কে ডিফাইন করো, একটা হচ্ছে অ্যালজেব্রিক স্ট্রাকচার। তাহলে এস কমা স্টার সেটা হচ্ছে একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার। তাহলে একটা নন এমটি সেট উইথ বাইনারি অপারেশন ফর্মস এ বাইনারি স্ট্রাকচার। ঠিক আছে, ফর্মে অ্যালজেব্রিক স্ট্রাকচার। তাহলে অ্যালজেব্রিক স্ট্রাকচার মানে হচ্ছে সেটাকে এস কমা স্টার এইরকম ভাবে তুমি এক্সপ্রেস করবে, যেখানে নন এমটি সেট থাকবে, একটা বাইনারি অপারেশন থাকবে, এই কম্বিনেশনটা থাকবে, তখন সেটা হচ্ছে অ্যালজেব্রিক স্ট্রাকচার হয়ে যাবে। আর এবং এই অ্যালজেব্রিক স্ট্রাকচারের সাথে কতগুলো প্রপার্টি খুব অ্যাসোসিয়েটেড, যেমন ধর ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি কি বলে না, এ বি যদি সেই অ্যালজেব্রিক স্ট্রাকচারের মধ্যে থাকে, তাহলে এ স্টার বি সেও অ্যালজেব্রিক স্ট্রাকচারের মধ্যে থাকবে। মানে এই যে বা স্ট্রাকচারের মধ্যে আছে মানে বিলংস টু, এই যে সিম্বলটা খেয়াল করো, এ বি বিলংস টু এস কমা স্টার, তাহলে এস স্টার বি যেটা সেটাও তোমার এর মধ্যে থাকবে। যেমন ধরো সেটা ইন্টিগ্রাল যদি তুমি কনসিডার করো, তুমি অ্যাডিশন বা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে তার একটা ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। যেমন ধরো তুমি ইন্টিগ্রাল মানে 1 2 3 4 মানে পজিটিভ ইন্টিগ্রাল ধরো, ন্যাচারাল নাম্বার ধরো 1 2 3 4 5 6 তুমি নিচ্ছ, যে কোনো দুটো আরবিট্রারি নাম্বার না তাদেরকে গুণ করো, দেখো সেটা ন্যাচারাল নাম্বার থাকছে, বা যে কোনো আরবিট্রারি ন্যাচারাল নাম্বার নিয়ে তাকে যোগ করো, দেখো সেটাও তোমার তোমার এর মধ্যে থাকছে, মানে ওই ন্যাচারাল নাম্বার থাকছে, সেই জন্য এটা হচ্ছে ক্লোজার প্রপার্টি। তাহলে কি বলছি, ইফ এ অ্যান্ড বি আর টু আরবিট্রারি এলিমেন্টস অফ অ্যালজেব্রিক স্ট্রাকচার এস কমা স্টার, অর্থাৎ এ কমা বি বিলংস টু এস কমা স্টার, তাহলে এ স্টার বি সেটা বিলংস টু এস কমা স্টার হবে। আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কি বলে, যে তোমার ধরো এ বি সি তিনটে এলিমেন্টস, তারা যদি অ্যালজেব্রিক স্ট্রাকচারের মধ্যে থাকে, তাহলে এ স্টার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি স্টার সি ইকুয়াল টু এ স্টার বি স্টার সি। অর্থাৎ তুমি ওই মানে এখানে বিসি প্রথমে গুণ করে তারপর এ দিয়ে গুণ করলে, এখানে এবি প্রথমে গুণ করে তারপর সি দিয়ে গুণ করে, দুটো বেশি রকম একই হবে। এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বলে।
আচ্ছা কমিউটেটিভ প্রপার্টি হচ্ছে তোমার এবি ইকুয়াল টু বিএ। হ্যাঁ, মানে যদি এরকম হয় এ আর বি বিলংস টু দ্য অ্যালজেব্রিক স্ট্রাকচার হয়, তাহলে এবি ইকুয়াল টু বিএ যদি হয়ে যায় তাহলে বলবো কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে। আচ্ছা এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এলিমেন্ট। আচ্ছা আইডেন্টিটি এলিমেন্ট যদি ই একটা আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে এ ই ইকুয়াল টু ই এ ইকুয়াল টু এ। তাহলে ধরো এ ইজ অ্যান আরবিট্রারি এলিমেন্ট ইন দ্য অ্যালজেব্রিক স্ট্রাকচার এস কমা স্টার, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট ই ইন দ্য অ্যালজেব্রিক স্ট্রাকচার এস কমা স্টার সাচ দ্যাট এ ইকুয়াল টু ই এ ইকুয়াল টু এ। ধরো অ্যাডিশনের রেসপেক্টে আইডেন্টিটি অপারেশনটা হচ্ছে তোমার জিরো, এ প্লাস জিরো ইকুয়াল টু জিরো প্লাস এ ইকুয়াল টু এ, আর মাল্টিপ্লিকেশন রেসপেক্ট আইডেন্টিটি অপারেশনটা হচ্ছে ওয়ান। দেখো এ ইন্টু ওয়ান ইকুয়াল টু ওয়ান ইন্টু এ ইকুয়াল টু তোমার এ। তাহলে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এলিমেন্ট। আর এক্সিস্টেন্স অফ ইনভার্স এলিমেন্ট। ইনভার্স এলিমেন্ট মানে হচ্ছে যে তোমার ধরো ধরো আমি যদি একটা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে দেখি 5, তার ইনভার্স হচ্ছে 1/5, বা অ্যাডিশনের রেসপেক্টে দেখলে যে 4, তার ইনভার্স হচ্ছে -4। কারণ ইনভার্স এলিমেন্ট হচ্ছে কোন একটা এলিমেন্টের সঙ্গে ইনভার্স গুণ করলে তুমি বেসিক্যালি আইডেন্টিটি এলিমেন্ট পাবে। আর তাহলে এর ইনভার্স যদি এ ইনভার্স হয়, মানে এ -1 হয়, তাহলে যে এ স্টার এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স এ ইকুয়াল টু ই হয়। তখন এ ইনভার্সকে বলবো তোমার এর ইনভার্স এলিমেন্ট। তাহলে দেখো আমি এইখান থেকে ব্যাপারটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো যে অ্যালজেব্রিক স্ট্রাকচার মানে একটা নন এমটি সেট, বাইনারি অপারেশন থাকবে। নন এমটি সেটের মানে তুমি আগে বুঝিয়েছি তোমাকে, বাইনারি অপারেশনের মানে তোমাকে আগে বুঝিয়েছি, কতগুলো প্রপার্টির মানে তোমাকে বললাম, ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, কমিউটেশন প্রপার্টি, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এলিমেন্ট আর এক্সিস্টেন্স অফ ইনভার্স। এইগুলোর মানে পরিষ্কার তোমার কাছে কি? দেখো এখান থেকে ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। অ্যালজেব্রিক স্ট্রাকচার, হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি তোমার নন এমটি সেট উইথ বাইনারি অপারেশন লাগছে। আর তার সঙ্গে অ্যাসোসিয়েটেড কতগুলো প্রপার্টি, ক্লোজার প্রপার্টির মানে কি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টির মানে কি, কমিউটেটিভ প্রপার্টির মানে কি, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এলিমেন্ট তার মানে কি, এক্সিস্টেন্স অফ ইনভার্স তার বেসিক্যালি মানে। ঠিক আছে? বুঝছে? হলো? বুঝেছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবারে একদম স্পেসিফিক জায়গায় চলে এসো, যে গ্রুপ তাহলে কাকে বলবো? দেখো তুমি সব প্রপার্টি গুলোকে বুঝেছো, তাহলে গ্রুপ বলছে ইট ইজ অ্যান অ্যালজেব্রিক স্ট্রাকচার দ্যাট ওবেজ দ্য ফলোইং 4 অ্যাক্সিওমস। এই নিচে 4টে রুলসে ওবে করবে, সে ক্লোজার প্রপার্টি হোল্ড করবে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে, আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করবে, ইনভার্স এক্সিস্ট করবে। যদি হয় তাহলে বলবো সেই অ্যালজেব্রিক স্ট্রাকচারটা তোমার সেখানে গ্রুপ তৈরি করবে, এবং তখন তুমি তাকে জি কমা স্টার এইরকম ভাবে রিপ্রেজেন্ট করবে। তাহলে কি বলছি না, তোমার তুমি ওইগুলো সব বুঝে গেছো, তোমার অ্যালজেব্রিক স্ট্রাকচার কাকে বলে তুমি বুঝে গেছো, ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আইডেন্টিটি এলিমেন্ট এবং ইনভার্স তার মানে তুমি বুঝে গেছো। তাহলে এবারে হচ্ছে যে একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার যে ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আইডেন্টিটি, মানে ক্লোজার প্রপার্টি হোল্ড করবে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে, আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করবে, এবং প্রত্যেকটা এলিমেন্টে ইনভার্স এক্সিস্ট করবে যদি হয়, তাহলে সেটা তোমার অ্যাকচুয়ালি একটা গ্রুপ তৈরি করবে। আচ্ছা এবারে এই 4টের সাথে সাথে যদি কমিউটেটিভ প্রপার্টিটাও হোল্ড করে, তখন সেই গ্রুপকে বলা হবে অ্যাবিলিয়ান গ্রুপ। তাহলে অ্যাবিলিয়ান গ্রুপ হচ্ছে দেখ ইট ইজ অ্যান অ্যালজেব্রিক স্ট্রাকচার দ্যাট ওবেজ দ্য ফলোইং 5 axioms: ক্লোজার প্রপার্টি হোল্ডস, associative property holds, identity element exists, inverse element exists, আর commutative property hold করবে। তাই এইগুলো যদি সব একসাথে হয় তখন তাকে বলা হবে অ্যাবেলিয়ান গ্রুপ। মানে গ্রুপটা তুমি পেয়ে গেলে, তারপরে তার সঙ্গে অ্যাডিশনালি তুমি কমিউটেটিভ প্রপার্টিটাকে জুড়ে দাও, তাহলে সেটা হয়ে যাবে তোমার একটা অ্যাবেলিয়ান গ্রুপ। আচ্ছা এবারে এমন হতেই পারে যে এই ধরো অ্যাবিলিয়ান গ্রুপ বা গ্রুপ তৈরি হওয়ার জন্য যে 5টা বা 4টে একজুমস ওবে করতে হবে, সবগুলো সে ওবে করছে না। ধরো তোমার তোমার শুধুমাত্র ক্লোজার প্রপার্টি হোল্ড করছে, একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার শুধুমাত্র ক্লোজার প্রপার্টি হোল্ড করছে, তখনই সে হয়ে গেলে গ্রুপ ওয়াইড। এবার ক্লোজার প্রপার্টির সঙ্গে সঙ্গে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে, তখন তার নাম হয়ে যাবে সেমি গ্রুপ। ক্লোজার প্রপার্টি হোল্ড করলো, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করলো, আইডেন্টিটি এলিমেন্টও এক্সিস্ট করলো, তখন তার নাম হয়ে যাবে মনয়েড। এবার ক্লোজার প্রপার্টি হোল্ড করলো, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করলো, আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করলো, এবং তার সঙ্গে ইনভার্সও এক্সিস্ট করলো, তখন সেটা হয়ে গেল গ্রুপ। আর অ্যাডিশনালি আবার কমিউটেটিভ প্রপার্টি যদি আরো ফার্দার হোল্ড করে, তাহলে সেটা হয়ে যায় অ্যাবিলিয়ান গ্রুপ। তার মানে আমি এখানে এই গ্রুপ ওয়াইড মানে লিখেছি অ্যান অ্যালজেব্রিক স্ট্রাকচার এস কমা স্টার দ্যাট ওবেজ দ্য ক্লোজার প্রপার্টি, সেটা গ্রুপ ওয়াইড। অ্যান অ্যালজেব্রিক স্ট্রাকচার এস কমা স্টার দ্যাট ওবেজ দ্য অ্যাসোসিয়েটিভ প্রপার্টি টুগেদার উইথ ক্লোজার প্রপার্টি, সেটা হচ্ছে সেমি গ্রুপ। অ্যান অ্যালজেব্রিক স্ট্রাকচার এস কমা স্টার দ্যাট ওবেজ দ্য ফলোইং 3 axioms: ক্লোজার প্রপার্টি হোল্ড, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড, অ্যান্ড আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট, সেটা হচ্ছে মনয়েড।
আর এর তিনটের সাথে সাথে অ্যাডিশনাল যেটা বলেছেন ইনভার্সটা এক্সিস্ট করে তাহলে গ্রুপ হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করলো, তোমার সেটা তোমার অ্যাবিলিয়ান গ্রুপ হয়ে গেল। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে গ্রুপয়েড, সেমি গ্রুপ, মনয়েড গ্রুপ, অ্যাবিলিয়ান গ্রুপ, তাহলে পরপর করে অ্যালজেব্রিক স্ট্রাকচার গ্রুপয়েড ক্লোজার প্রপার্টি হোল্ড করা, তার সঙ্গে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করা সেমি গ্রুপ, তার সঙ্গে আইডেন্টি এলিমেন্ট এক্সিস্ট করলো মনয়েড, তার সঙ্গে ইনভার্স এক্সিস্ট করলো গ্রুপ, তার সঙ্গে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করলো সেটা হচ্ছে অ্যাবিলিয়ান গ্রুপ। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবারে তোমার এই গ্রুপের জন্য আমি অ্যাবস্ট্রাক্ট গ্রুপ থিওরি নিয়ে কথাবার্তা বলছি। গ্রুপের না 8টা করসপন্ডিং থিওরেম আছে, মানে যেখানে একটা স্ট্যান্ডার্ড গ্রুপের জন্য 8টা থিওরেম আছে। আর এই 8টা থিওরেমেই যে তোমাদেরকে প্রুফটা করতে হবে সেটা নয়। ঠিক আছে, মানে তোমার জাস্ট থিওরেম গুলো জানলেই তোমায় চলবে। ঠিক আছে, হ্যাঁ, সেটা জাস্ট থিওরেম গুলো বা থিওরেমের মানেগুলো জানলেই চলবে। অঙ্কের লোকেরা সেগুলো ফর্মাল প্রুফ করবে। আমি কমপ্লিটনেসের জন্য প্রুফগুলোকে করেছি। ঠিক আছে, প্রুফগুলো আমি এখানে বলেও দেবো, কিন্তু প্রুফগুলো মনে না রাখলেও তোমার চলে যাবে। কিন্তু যে থিওরেম গুলো বলা হচ্ছে মানে প্রুফ গুলো মনে রাখার দরকার নেই, কিন্তু থিওরেম গুলো কিন্তু তোমায় মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম যে থিওরেমটা সেটা বলা হচ্ছে যে ইফ এ বি এন্ড সি আর থ্রি আরবিট্রারি এলিমেন্টস অফ এ গ্রুপ জি কমা স্টার, তাহলে এ স্টার বি ইকুয়াল টু এ স্টার সি যদি হয় তাহলে বি ইকুয়াল টু সি হবে। আর ব্যাপারটা দেখো যে এ স্টার বি ইকুয়াল টু এ স্টার সি ওর অ্যাজিভ যেন তুমি বাঁ দিক থেকে এগুলোকে কেটে দিচ্ছ, তখন সে বি ইকুয়াল টু সি হয়ে গেল, লেফট ক্যান্সেলেশন ল। তার প্রুফ তোমার দরকার নেই, মানে প্রুফ করলে ব্যাপারটা আননেসেসারিলি ক্লামজি হয়ে যাবে। এগুলো দেখো কিছুটা অবভিয়াস টাইপের, মানে ধরো তুমি তুমি যোগ আর গুণ এই দুটোকে মাথায় রেখে করো, তাহলে তুমি বুঝতে পারবে যে এ স্টার বি ইকুয়াল টু এ স্টার সি যদি হয় তাহলে বাঁ দিক থেকে এ এ বাদ চলে গেলে বি ইকুয়াল টু সি হয়ে যায়। এটাই হচ্ছে তোমার লেফট ক্যান্সেলেশন ল। আচ্ছা, এবারে এইটা তোমার দেখে মানে এটা এটা বলার ক্ষেত্রে সবসময়ই হবে না, সবসময় হবে না। হ্যাঁ, তুমি দুটো নাম্বারের ক্ষেত্রে কত ইজিলি বলে ফেলতে পারছো। হ্যাঁ, তুমি কিন্তু দুটো ম্যাট্রিক্সের ক্ষেত্রে বা দুটো অপারেটরের ক্ষেত্রে এগুলো কিন্তু সবসময় বলতে পারবে না। হ্যাঁ, যে ঠিক আছে এ বি ইকুয়াল টু এসি হয়ে গেল, বাঁ দিক থেকে এ বাদ দিয়ে দিলাম, বি ইকুয়াল টু সি হয়ে গেল, সেটা কিন্তু তারা গ্রুপ তৈরি করে তবেই তুমি বলতে পারো। তাই এটা একটুখানি ইম্পর্টেন্ট জিনিস তুমি মাথায় রাখলে। এটা হচ্ছে যে এটা বলে লেফট ক্যান্সেলেশন, রাজি দুদিক থেকে এ তুমি বাদ দিচ্ছ। আচ্ছা, এবারে ইন এ গ্রুপ জি কমা স্টার দ্য লেফট আইডেন্টিটি এলিমেন্ট ইজ অলসো দ্য রাইট আইডেন্টিটি এলিমেন্ট, that is if a is an arbitrary element of the group g comma star then ea equal to ae equal to a। দেখো আমরা যখন আইডেন্টিটি এলিমেন্ট ডিফাইন করি এরকম ভাবেই করি। ধর আমি যদি পজিটিভ আইডেন্টিটিটাকে মানে অ্যাডিশন আইডেন্টিটিটাকে 0 ধরি, তাহলে পরিষ্কার দেখা 0 প্লাস এ ইকুয়াল টু এ প্লাস 0 ইকুয়াল টু এ। বা যদি মাল্টিপ্লিকেশনের জন্য তোমার আইডেন্টিটি এলিমেন্ট 1 ধরি, তাহলে দেখো 1 ইন্টু এ ইকুয়াল টু এ ইন্টু 1 ইকুয়াল টু এ। এগুলো সব ঠিক আছে। তাই একটা ব্যাপার হচ্ছে যে আইডেন্টিটি এলিমেন্ট, লেফট আইডেন্টিটি এলিমেন্ট মানে হচ্ছে এই যে বাঁ দিক থেকে গুণ করছে ই স্টার এ, যদি এ হয় সেটা হচ্ছে এটা করে লেফট আইডেন্টিটি এলিমেন্ট, আর এ স্টার ই যদি এ হয় তাহলে এইটা করে রাইট আইডেন্টিটি এলিমেন্ট, এবং লেফট আইডেন্টিটি এলিমেন্ট এবং রাইট আইডেন্টিটি এলিমেন্ট সেটা বেসিক্যালি সমান হয়। থার্ড হচ্ছে যে যে ইন এ গ্রুপ জি কমা স্টার এ লেফট ইনভার্স অফ অ্যান এলিমেন্ট ইজ অলসো দ্য রাইট ইনভার্স অফ দ্যাট এলিমেন্ট। দেখো তুমি জাস্ট সিম্পলি ধরো যদি অ্যাডিশনের রেসপেক্টে ধরো, ধরো 5 তার ইনভার্স হচ্ছে -5, তাহলে -5 প্লাস 5 সেটাও 0 হয়, আর 5 প্লাস -5 সেটাও 0 হয়। বা গুণের রেসপেক্টে তোমার ধরো মানে 5 যদি একটা এলিমেন্ট হলে 1 এর 5 হচ্ছে তার ইনভার্সটা, 1 এর 5 ইন্টু 5 সেটাও 1, আর 5 ইন্টু 1 এর 5 সেটাও 1। তার মানে লেফট ইনভার্স এবং রাইট ইনভার্স সমান হবে। মানে a মাইনাস এ ইকুয়াল টু যদি ই হয় তাহলে a মাইনাস লেফট ইনভার্স, এ ইন্টু এ মাইনাস যদি ই হয় তাহলে এ মাইনাস রাইট ইনভার্স। এটা ইম্পর্টেন্ট যে লেফট ইনভার্স এবং রাইট ইনভার্স হচ্ছে তোমার সমান। আচ্ছা, এবারে ইন এ গ্রুপ আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে ইউনিক, মানে একটা গ্রুপের ক্ষেত্রে কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট জাস্ট একটাই থাকবে। ঠিক আছে, কোন একটা পার্টিকুলার গ্রুপে একের বেশি আইডেন্টিটি এলিমেন্ট থাকতে পারে না। ঠিক আছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ইচ এলিমেন্ট অফ এ গ্রুপ হ্যাজ ইউনিক ইনভার্স। কোন একটা গ্রুপের কোন একটা পার্টিকুলার এলিমেন্টের জাস্ট একটাই ইনভার্স থাকবে, একাধিক ইনভার্স থাকতে পারে, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট ইউনিক, ইনভার্সও কিন্তু তোমার ইউনিক। আচ্ছা, তারপরে যেটা সেটা হচ্ছে তোমার রাইট ক্যান্সেলেশন ল। এ স্টার সি ইকুয়াল টু তাহলে বি স্টার সি, তাহলে দুদিক থেকে সি বাদ দিচ্ছে, মানে এদিক থেকে ডান দিক থেকে সিটাকে ক্যান্সেল করে এ ইকুয়াল টু বি হয়ে গেল, একে বলে রাইট ক্যান্সেলেশন ল। মানে লেফট ক্যান্সেলেশনটা রাইট ক্যান্সেলেশনটা খুব অটোমেটিক।
তারপরে হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, লেফট আইডেন্টিটি এলিমেন্ট, রাইট আইডেন্টিটি এলিমেন্ট একই, লেফট ইনভার্স রাইট ইনভার্স একই। আর আগের থেকে এটা বললাম, সেটা হচ্ছে তোমার আহ, ও আচ্ছা, আইডেন্টিটি এলিমেন্ট ইউনিক হবে, ইনভার্স এলিমেন্ট তোমার ইউনিক হবে। আর যে দুটো ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই যে কোনো একটা গ্রুপে একটা এলিমেন্টের ইনভার্সের ইনভার্স সেটাই হয়, মানে এ ইনভার্স তার ইনভার্স সেটা হচ্ছে এ হয়। আর দুটো জিনিসের প্রোডাক্টের যে ইনভার্স এ স্টার বি, তার যদি ইনভার্স করো সেটা বি ইনভার্স এ ইনভার্স হবে। মানে তারা খেয়াল করে দেখো যে কোনো একটা এলিমেন্টের ইনভার্সের ইনভার্স সেটাই হয়ে যায়। আর একটা হচ্ছে যদি প্রোডাক্টের ইনভার্স তুমি কনসিডার করো, সেটা ইনভার্সের প্রোডাক্ট এইভাবে হবে, কিন্তু ইন অপোজিট অর্ডার, মানে এ স্টার বি ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স এ ইনভার্স। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই থিওরামটা খুব ইম্পর্টেন্ট। আর ফাইনালি হচ্ছে ইন এ গ্রুপ জি কমা স্টার দ্য ইকুয়েশন এ এক্স ইকুয়াল টু যদি বি হয় আর ওয়াই সি ইকুয়াল টু যদি ডি হয়, তাই এটাকে সলভ করলে তোমার এক্সটা বেরোবে হচ্ছে এ ইনভার্স বি, আর এইখান থেকে ওয়াইটা বেরোবে হচ্ছে ডি ইন্টু সি ইনভার্স। তাহলে এক্স যদি বি হয় তাহলে এক্সটা বের করবে কি করে, অ্যাজিভ যেন বাঁ দিক থেকে তুমি এ ইনভার্স দিয়ে গুণ করে নিলে, এ ইনভার্স গুণ করে নিলে এ ইনভার্স এ তোমার ই আইডেন্টিটি এলিমেন্ট ই হয়ে গেল, ই এর সঙ্গে এক্স গুণ করলে এক্স হয়ে গেল, মাঝ ভাতে ডান দিকে হচ্ছে এ ইনভার্স বি হয়ে গেল। তার মানে এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি। তুমি যদি এই পার্টিকুলার কেস তুমি ডান দিক থেকে যদি সি ইনভার্স দিয়ে গুণ করে দাও, তাহলে সি ইনভার্সটা আইডেন্টিটি এলিমেন্ট হয়ে গেল, ওয়াই ইন্টু আইডেন্টিটি এলিমেন্ট ওয়াই ইটসেলফ, তাহলে ওয়াই ইকুয়াল টু ডি ইন্টু সি ইনভার্স হয়ে গেল। এটা তো এই হচ্ছে তোমার 8 নম্বর থিওরাম। তা থিওরাম গুলো খুব অবভিয়াস, তুমি জানো, কিন্তু এটা তোমাকে মাথায় রাখতে হবে। এই প্রুফগুলো আমি এগুলো সবকটা করে দিয়েছি। প্রুফগুলো তুমি মানে ইচ্ছা হলে করতে পারো, অন্তত নেট বা ইত্যাদি পরীক্ষার জন্য বা গেট ইত্যাদি পরীক্ষার জন্য কোনোভাবে দরকার নেই। এবারে আমার কাছে করা রইল, তোমার যদি কলেজের মাস্টারমশাইরা এমএসসি টেমএসসি পড়ানোর সময় প্রুফগুলোকে করে, তুমি করবে। প্রুফগুলো খুব সহজ, হ্যাঁ, কিন্তু আমাদের নেট বা গেটের রেসপেক্টে এগুলো ইম্পর্টেন্ট না। আমার জাস্ট ফ্যাক্টগুলোকে জানতে হবে, কারণ সেই ফ্যাক্টগুলোকে আমি পরে কাজে রাখবো। তাহলে দেখো, তাহলে খেয়াল করো যে কোনো একটা গ্রুপ যখন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, মানে আমি এই যে লাস্ট যে কতটা পার্ট বললাম সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, মানে এখান থেকে পরীক্ষার জন্য এটা খুব আসে। সেটা হচ্ছে যে তুমি একদম এখান থেকে শুরু করো, মানে একদম আগে থেকে বলছি, একটা একটা ম্যাথ অ্যালজেব্রিক স্ট্রাকচার থেকে শুরু করো। তুমি একটা সেট, নন এমপ্টি সেট, বাইনারি অপারেশন ইত্যাদি জানো। এস কমা স্টার একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার, সে অনেক প্রপার্টি তার মধ্যে সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। হ্যালো, হ্যাঁ স্যার এখন আসছে। হ্যাঁ, আচ্ছা, যেটা হলো যেটা বলছিলাম যে অ্যালজেব্রিক স্ট্রাকচার, সে শুধু ক্লোজার প্রপার্টি হোল্ড করলো তাহলে সেটা গ্রুপয়েড হয়ে গেল। ক্লোজার প্রপার্টির সঙ্গে সঙ্গে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করলো, সেটা সেমি গ্রুপ হয়ে গেল। ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করলো, তখন সে মনয়েড হয়ে গেল। কি হলো তা না, হ্যাঁ, এটা হয়ে গেল। ও দাঁড়া, কি বলে, গ্রুপয়েড, সেমি গ্রুপ, মনয়েড হয়ে গেল, হ্যাঁ। ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আইডেন্টিটি এলিমেন্ট ইনভার্স, চারটেই হলো, সেটা গ্রুপ তৈরি হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে কমিউটেটিভ প্রপার্টি হল তো অ্যাবিলিয়ান গ্রুপ তৈরি হয়ে গেল। এটা ইম্পর্টেন্ট। আর 8টাকে থিওরেম, লেফট ক্যান্সেলেশন ল, লেফট আইডেন্টিটি ইকুয়াল টু রাইট এলিমেন্ট, লেফট ইনভার্স ইকুয়াল টু রাইট ইনভার্স এলিমেন্ট, কোন একটা গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট ইউনিক, কোন একটা গ্রুপের কোন একটা পার্টিকুলার এলিমেন্টের ইনভার্স হচ্ছে ইউনিক, রাইট ক্যান্সেলেশন ল। তারপরে হচ্ছে কোন একটা এলিমেন্টের ইনভার্স সেটা, আর প্রোডাক্টের ইনভার্সটা হচ্ছে ইনভার্সের প্রোডাক্টের সঙ্গে সমান হচ্ছে বাট ইন অপোজিট অর্ডার। আর ফাইনালি হচ্ছে যদি এক্স ইকুয়াল টু বি হয় তাহলে এক্সটা হয়ে যাবে তোমার এ ইনভার্স বি, আর ওয়াই ইকুয়াল টু ওয়াই ইন্টু ওয়াই স্টার সি ইকুয়াল টু ডি যদি হয় তাহলে ওয়াইটা হয়ে যাবে ডি ইন্টু সি ইনভার্স। দেখো, কোনো অসুবিধা আছে যা বলেছি এখন পর্যন্ত? না স্যার ঠিক আছে। এটা আচ্ছা, দেখো এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে আমি এখান থেকে তোমাকে 10টা প্রবলেম দিচ্ছি, সেই প্রবলেমগুলো তুমি করবে। আমি প্রবলেমগুলোকে যা দেবো পরের দিন প্রবলেমগুলোকে নিয়ে ডিসকাস করে দিই আর কি, হ্যাঁ। সেটা হচ্ছে এখানে একদম এই যতখানি পোর্শন আমি পড়িয়েছি তার উপরে বেশ করে
তোমাকে কতগুলো আমি প্রবলেম দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রবলেমটা খেয়াল করো যে এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, সি একটা ম্যাট্রিক্স বলা হয়েছে। এবারে এ বি ইকুয়াল টু, চেক করতে বলছি এ বি ইকুয়াল টু এসি। এবার খেয়াল করে দেখো বি আর সি সমান নয়, দেখেই তুমি বুঝতে পারছো। দেখো এখানে খেয়াল করে দেখো, 3 2 1, 3 2 1, 1 2 3, 1 2 3, কিন্তু লাস্ট রোটা আলাদা, 4 5 6 7 8 9। পরিষ্কার বোঝা যাচ্ছে যে তোমার বি আর সি তার বেসিক্যালি সমান নয়, কিন্তু এ বি ইকুয়াল টু এসি হচ্ছে। তার মানে এই যে লেফট ক্যান্সিলেশন লটা, তুমি ভাবছো যে না এ বি ইকুয়াল টু এসি হলে সবসময় বি তো সি হবেই না, সবসময় তা নয়। ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি দেখো খেয়াল করে, এই যে এ বি ইকুয়াল টু এসি সত্যি সত্যি হবে, তাহলে দুদিক থেকে বাঁদিক থেকে এটাকে বাদ দিয়ে তুমি বলো বি আর সি তোমার বেসিক্যালি বি ইকুয়াল টু সি, কিন্তু বি ইকুয়াল টু সি তো সমান নয়। সেখানে চেকটা আমি তোমার দিচ্ছি আর কি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আবার এটা খুব ইম্পর্টেন্ট যে এ আর বি দুটো ম্যাট্রিক্স তারা কিন্তু জিরো নয়, কিন্তু এদের গুণফলটা তোমার জিরো হয়ে যাচ্ছে। এই একটা চেক তুমি করবে। তারপর আরো বেশ কিছু কিছু প্রবলেম দিয়েছি, সো দ্যাট অল ইন্টিজার ইনক্লুডিং জিরো ফর্ম অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ আন্ডার অ্যাডিশন। এটা সো দ্যাট অল ইন্টিজার ইনক্লুডিং জিরো ক্যানট ফর্ম এ গ্রুপ আন্ডার মাল্টিপ্লিকেশন, সো দ্যাট অল ইন্টিজার এক্সক্লুডিং জিরো ফর্ম অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ আন্ডার মাল্টিপ্লিকেশন। এগুলো সব ইজি ইজি ব্যাপার, কিছু ইজিলি তুমি করতে পারবে আর কি, ঠিক আছে? এই যেমন প্রথমটা তুমি দেখিয়ে নিতে পারছো যে অল ইন্টিগ্রাস যখন তুমি নিচ্ছ, তাহলে তুমি দেখো না ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, এগুলোকে হোল্ড করতে হবে, আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করতে হবে, ইনভার্স এক্সিস্ট করতে হবে, তার সঙ্গে সঙ্গে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করতে হবে। ইন্টিগ্রাস গুলো সেটাকে ওবে করছে বলে সেটা অ্যাবিলিয়ান গ্রুপ তৈরি করলো, কিন্তু এবারে কিন্তু তুমি এবারে তুমি এটা অ্যাডিশনাল রেসপেক্ট একটা গ্রুপ তৈরি করতে, মাল্টিপ্লিকেশনাল রেসপেক্ট করে তুমি দেখো যে সো দ্যাট অল ইন্টিগ্রাস ইনক্লুডিং জিরো ক্যানট ফর্ম এ গ্রুপ আন্ডার মাল্টিপ্লিকেশন। এইটা দেখো, এক্ষেত্রে জিরোটা তুমি খেয়াল করে দেখো, জিরোর করসপন্ডিং ইনভার্স এক্সিস্ট করে না, বা এগুলো মানে তোমাকে আইডেন্টিটি মানে কি বলে, সো দ্যাট অল ইন্টিগ্রাস ইনক্লুডিং জিরো, জিরোটাকে তুমি ইনক্লুড করছো, ক্যানট ফর্ম এ গ্রুপ আন্ডার মাল্টিপ্লিকেশন। এটা তো করবে না বটেই, হ্যাঁ, সেটা তুমি তো দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এইটা মানে তুমি মাল্টিপ্লিকেশনের রেসপে ইনভার্সই তো এক্সিস্ট করবে না, তাহলে কি করে হবে? আর সো দ্যাট অল ইন্টিজার্স এক্সক্লুডিং জিরো ফর্ম অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ আন্ডার মাল্টিপ্লিকেশন। এটা একটু ভুল লেখা হয়েছে, এটা দাঁড়া এক সেকেন্ড, এটা এটা মাল্টিপ্লিকেশনের রেসপেক্ট একটু ভুল লেখা হয়েছে। এটা বললাম কি, সো দ্যাট অল ইন্টিজার ইনক্লুডিং জিরো ক্যানট ফর্ম এ গ্রুপ, এটা এটা ইন্টিজার হবে না, অল রিয়েল নাম্বার হবে। আর এইটা যেটা পার্থক্য, এইটা এইটা ঠিক আছে, যেহেতু গ্রুপ তৈরি করছে না, যেটা যেটা কিছু বললেই হবে, কিন্তু পরেরটা সো দ্যাট অল ইন্টিজার এক্সক্লুডিং জিরো ফর্ম অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ, এটা ইন্টিজার নয়, হ্যাঁ, এটা তোমার মানে রিয়েল নাম্বার লেখা উচিত। অল রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বার নিচ্ছ, জিরোটাকে তুমি এক্সক্লুড যদি করো তবেই সেটা গ্রুপ তৈরি করবে, জিরোটাকে ইনক্লুড করলে কিন্তু তোমার সেটা গ্রুপ তৈরি করবে না। এছাড়া আরো বেশ কতগুলো প্রবলেম দিয়েছে, সেই প্রবলেমগুলো তুমি জাস্ট করবে, এই প্রবলেমগুলো করার চেষ্টা করবে, হ্যাঁ, এগুলো ঠিক আছে? মানে অন্তত ইনফরমেশন গুলো জানা খুব ভালো করে দরকার। 10টা প্রবলেম দিকে 10টা প্রবলেম তুমি করবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আজকে যে জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি কভার করার কথা ছিল। তাহলে আমরা এটাকে লিখে লিখে করলে আমাদের 2 ঘন্টা ক্লাস লাগে, বা 2 ঘন্টার বেশি ক্লাস লাগে রাদার, কিন্তু আমরা একদম খুব কুইকলি ব্যাপারটাকে সামারাইজ করব। তাহলে আমাদের আজকে মানে তোমাদের পরীক্ষা টরীক্ষা আছে, আজকে বেশি সময় আমি নিচ্ছি না, আমার আরেকটা লেকচার ঠিক করা ছিল, আমি সেটা আর বলিনি। আমি যেটা আগে যেটা 2 ঘন্টায় ক্লাস নিতাম, সেগুলো এখানে 1 ঘন্টার মধ্যে আমরা করে ফেলতে হয়। আজকে দুটো ক্লাস বলে নেওয়া উচিত ছিল, আর বলার ইচ্ছে ছিল আগে, কিন্তু প্রত্যেকের পরীক্ষা, আজকে তোমাদের অ্যাটেন্ডেন্স তো খুব কম। তো আজকে আমরা এই পর্যন্ত বললাম, কিন্তু যেটা বললাম সেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো এই পর্যন্ত আজকে থাক, নেক্সট ক্লাসে আমরা এই ফাইনাইট আর ইনফাইনাইট গ্রুপ, অর্ডার অফ এ ফাইনাইট গ্রুপ ইত্যাদি নিয়ে আলোচনা করব। অ্যাডিটিভ অ্যান্ড মাল্টিপ্লিকেটিভ গ্রুপ নিয়ে বেশ কিছু কিছু কথাবার্তা বলবো, গ্রুপ মাল্টিপ্লিকেশন টেবিল নিয়ে কথাবার্তা বলবো, তারপর সাইক্লিক গ্রুপ, থিওরেম অফ সাইক্লিক গ্রুপ, এগুলোকে নিয়ে আমাদের নেক্সট ক্লাসে অ্যাকচুয়ালি আলোচনা করার কথা আছে। তো এই হচ্ছে আজকে যেটুকু জিনিস আমি বলতে চেয়েছিলাম।
এবারে তোমরা বলো যে তোমাদের কারো কিছু অসুবিধা আছে নাকি। ঠিক আছে? ঠিক আছে তো? হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে আমরা লেকচার গুলোকে এইরকম ভাবে করবো, আমি বারবার বলছি, আমরা 1 ঘন্টা করে এরকম কুইকলি সামারাইজ করব, এবং এর উপরে বেশ করে প্রিভিয়াস এসে কি সব কোশ্চেন্স পড়েছে সেই রকম বেশ কিছু কিছু কোশ্চেন্স আলোচনা করবো। প্রত্যেকটা ক্লাস আমাদের এইরকম ভাবে চলবে আর কি। হ্যাঁ, মানে পুরোটাকে পড়িয়ে দিলাম তারপরে এমসিকিউ ডিসকাস করলো সেটা না করে আমরা ওই কিছুটা করে পড়াবো এবং তার মতো করে বেশ কিছু কিছু এমসিকিউ আলোচনা করবো, এটা আগের দিন করছিলাম। ঠিক আছে? তো আজকে আমি শুধু পড়ানোটাকে করলাম, আজকার এইটা নিয়ে আমি আর মানে তোমার ওই এমসিকিউ কিছু আলোচনা করলাম না। তো এইটা তোমরা পড়ে নাও, তোমাদের পরীক্ষাটা আছে, কিন্তু ওই ক্লাসগুলো কোনোভাবে কষ্ট করে একটুখানি মানে একটুখানি দেখে টেকে নেবে, যারা আসেনি তারাও একটুখানি ভিডিওগুলো দেখে নেওয়া দরকার, নাহলে পরের ক্লাসটা নাহলে বুঝতে পারবে না। পরের ক্লাসে আমরা কিছুটা পড়িয়ে দিই এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড কিছু এমসিকিউ আমরা নেক্সট দিন এখান থেকে আলোচনা করে নিই।